গতরাত্রে ময়ূরবাহনের প্রচ্ছন্ন ইঙ্গিতের কথা তাহার স্মরণ হইল। কি করিতে চায় উহারা? কোন দিক দিয়া আক্রমণ করিবে? কস্তুরীর বিরুদ্ধে কি কোনো মতলব আটিতেছে? কিন্তু তাহাতে উহাদের লাভ কি? তাহাতে জিন্দের সিংহাসন তো সুলভ হইবে না। এমনই কিছু প্রশ্ন চলিতেছিল গৌরীর মনে। নমস্কার, আমরা শুনছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা জিন্দের বন্দি উপন্যাস। আজ শুনে নেব অন্তিম পর্বে কি আছে। আসুন শুনে নি আজকের পর্বটি। কিস্তার দক্ষিণ কূলে কৃষ্ণার বিবাহ উৎসবের দ্বীপগুলো এক ঝাঁক খদ্দত্তের মতো মিটমিট করিতেছে। দক্ষিণ কূল অন্ধকার। গৌরী ভাবিল, আর এখানে থাকিয়া লাভ নাই। শঙ্কর সিংয়ের সহিত কথা কহিবার সুযোগ হইবে না। স্বয়ং উদিত তাহাকে পাহারা দিতেছে। সম্ভবত উদিত আর ময়ূরবাহন পালা করিয়া পাহারা দিয়া থাকে। দুর্গে অন্য যাহারা আছে তাহারা হয়তো বন্দির পরিচয় জানে না, কিংবা জানিলেও উদিত তাহাদের বিশ্বাস করিয়া রাজার পাহারায় রাখে না। দুর্গে আর কাহারা আছে? 2-4 জন অনুগত ভৃত্য আর 2-4 জন রাজদ্রোহী বন্ধু। আশ্চর্য! এই মুষ্টিমেয় লোক লইয়া উদিত একটা রাজ্যের সমস্ত শক্তিকে তাচ্ছিল্য করে ব্যর্থ করিয়া দিতেছে। এইসব অফলপ্রসূ চিন্তা ত্যাগ করিয়া গৌরী ফিরিবার উপক্রম করিতেছে। হঠাৎ নিকটেই জাঁতা ঘোরানোর মতো গড়গড় শব্দে সে থামিয়া গেল। পরক্ষণেই একটা ভৌতিক হাসির শব্দ যেন দুর্গের পাথর ভেদ করিয়া তাহার কানে ভাসিয়া আসিল। গৌরীর সর্বাঙ্গে স্নায়ু পেশি সহসা শক্ত হইয়া উঠিল। ময়ূরবাহনের হাসি। তবে সে মরে নাই। কিন্তু হাসির শব্দটা আসিল কোথা হইতে? সতর্কভাবে একবার এদিক ওদিক চাহিতেই গৌরী ক্ষিপ্ত হস্তে রুদ্ররূপকে টানিয়া দুর্গের দেওয়ালের গায়ে একেবারে সাঁটিয়া গেল। মাত্র 5-6 হাত দক্ষিণে দুর্গের গাত্রে পীতবর্ণ আলোকের একটি চতুষ্কোণ দেখা দিয়াছে। জাঁতার মতো গড়গড় শব্দ করিয়া এই চতুষ্কোণ প্রস্থে বাড়িতে লাগিল। প্রায় 8 ফুট উচ্চ ও 6 ফুট চওড়া একটি দ্বার ধীরে ধীরে কর্কশ অসমতল দেওয়ালে আত্মপ্রকাশ করিল। গুপ্তদ্বার। এই পথেই গতরাত্রে ময়ূরবাহন দুর্গে ফিরিয়াছিল। গৌরী ও রুদ্ররূপ নিঃশ্বাস রোধ করিয়া দেখিতে লাগিল। কয়েকজন লোকের অস্পষ্ট কথার শব্দ গুপ্তঘরের অভ্যন্তর হইতে ভাসিয়া আসিল, যেন তাহারা একটা ভারী জিনিস বহন করিয়া আনিতেছে। ক্রমে একটি ক্ষুদ্র ডিঙির অগ্রভাগ দ্বার মুখে বাহির হইয়া আসিল। আস্তে, হুঁশিয়ার! ময়ূরবাহনের গলা। নৌকা ছপাত করিয়া জলে পড়িল। ময়ূরবাহন দড়ি ধরিয়াছিল, টানিয়া নৌকোদ্বারের মুখে লইয়া আসিল। স্বরূপ দাস, তুমি মোটা মানুষ, আগে নৌকোয় নামো। একজন স্থূলকায় লোক সন্তর্পণে নৌকোয় নামিল। দাঁড় ধরো। এইবার তুমি। আরেকজন নৌকোয় নামিল। তখন দড়ি নৌকোর মধ্যে ফেলিয়া দিয়া ময়ূরবাহন লঘুপদে নৌকোয় লাফাইয়া পড়িল। নৌকো টলমল করিয়া উঠিল। ময়ূরবাহন হাসিল, সেই বিজয়ী বেপরোয়া হাসি। গুপ্তদ্বারের দিকে ফিরিয়া বলিল, দরজাটা খোলা থাক, আর তুমি লণ্ঠন নিয়ে এখানেই বসে থাকো, নইলে ফেরবার সময় দরজা খুঁজে পাব না। কখন ফিরব কোনো ঠিক নেই, হয়তোবা রাত কাবার হয়ে যেতে পারে। হুঁশিয়ার থেকো। দ্বারের ভেতর হইতে উত্তর আসিল, জো হুকুম। ময়ূরবাহন বলিল, দাঁড় চালাও। ক্ষুদ্রতরী 3 জন আরোহী লইয়া পলকের মধ্যেই অন্তর্হিত হইয়া গেল। গৌরী চোখের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া দেখিবার চেষ্টা করিল নৌকোটা কোন দিকে যাইতেছে, কিন্তু কিছুই নির্ধারণ করিতে পারিল না। আকাশ ও জলের ঘন তমিশ্রার মধ্যে নৌকো যেন মিশিয়া নিশ্চিহ্ন হইয়া গেল। 5 মিনিট নিঃশব্দেই কাটিল। তারপর গৌরী রুদ্ররূপের মাথাটা নিজের মুখের কাছে টানিয়া আনিয়া চুপি চুপি বলিল, রুদ্ররূপ, তুমি তাঁবুতে ফিরে যাও। রুদ্ররূপ সচকিতে বলিল, আর আপনি? আমি এই পথ দিয়ে দুর্গে ঢুকব। কিন্তু
গৌরী সাঁড়াশির মতো আঙুল দিয়া রুদ্ররূপের কাঁচ চাপিয়া ধরিয়া বলিল, আমার হুকুম, দ্বিরুক্তি করো না, এমন সুযোগ আর আসবে না। তুমি তাঁবুতে ফিরে গেলে ধনঞ্জয় আর 20 জন সিপাহী নিয়ে দুর্গের পুলের মুখে লুকিয়ে থাকবে। আমি দুর্গের ভেতরে ঢুকছি, যেমন করে পারি দুর্গের সিং দরজা খুলে দেব, বুঝেছ? বুঝেছি। রুদ্ররূপের স্বর আজ্ঞাবাহী সৈনিকের মতো ভাবহীন। গুপ্তঘরে একটি মাত্র লোক আছে, সে আমাকে আটকাতে পারবে না। তারপর দুর্গের ভেতরকার অবস্থা বুঝে যেমন হয় তেমন করব। উদিত রাজাকে পাহারা দিচ্ছে, ময়ূরবাহন নেই। দুর্গে হয়তো কয়েকজন চাকর বাকর মাত্র আছে, এটাই সুযোগ। ময়ূরবাহন ফেরবার আগেই কার্য উদ্ধার করতে হবে। তুমি যাও, আর দেরি করো না। জো হুকুম। রুদ্ররূপ সাঁতার দিবার উপক্রম করিল। গৌরী আস্তে আস্তে তাহাকে ছাড়িয়া দিয়া বলিল, স্রোত ঠেললে যেতে পারবে না, বরং স্রোতে গা ভাসিয়ে দাও, দুর্গ পেরিয়ে কিনারায় উঠতে পারবে। রুদ্ররূপ নিঃশব্দে চলিয়া গেল। এতক্ষণ দিব্যাপী অন্ধকারের মধ্যে তবু একজন অদৃশ্য সহচর ছিল, এখন সেও গেল। গৌরী এখন একা। ছোড়াটা সে কোমর হইতে হাতে লইল, তারপর অতি সাবধানে গুপ্তদ্বারের দিকে অগ্রসর হইল। জল হইতে এক হাত উঠছে গুপ্তঘর। গৌরী কোণ হইতে সরীসৃপের মতো মাথা তুলিয়া ভিতরে দৃষ্টি প্রেরণ করিল। সম্মুখেই একটা লণ্ঠন জ্বলিতেছে, তাহার ওপারে কি আছে তা দেখা যায় না। ক্রমে দৃষ্টি অভ্যস্ত হইলে গৌরী দেখিল সুড়ঙ্গের মতো গুপ্তঘরের ভেতর দিকে চলিয়া গিয়াছে। অস্পষ্ট অন্ধকার, হয়তোবা অপর প্রান্তে দুর্গের ওপর উঠিবার সোপান আছে। চক্ষু আলোকে আরও অভ্যস্ত হইলে গৌরী দেখিতে পাইল লণ্ঠনের 2-3 হাত পেছনে একটা লোক দেওয়ালে ঠেস দিয়া বসিয়া আছে। তাহার মুখটা দেখা যাইতেছে না, একটা হাত কপালের উপর ন্যস্ত। বোধহয় একাকী বসিয়া চিন্তা করিতেছে, কিংবা তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছে। সুড়ঙ্গের মধ্যে আর কেহই নাই। গৌরী একবার চক্ষু মুদিয়া নিজেকে সুস্থ ও সংযত করিয়া লইল। তারপর দ্বারের কানায় ভর দিয়া জল হইতে উঠিয়া সিক্ত দেহে দ্বার মুখে দাঁড়াইল। উপবিষ্ট লোকটা অব্যক্ত শব্দ করিয়া ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল। গৌরী ছোড়া তুলিয়া এক লাফে তাহার সম্মুখীন হইল। মহারাজ! গৌরীর উদ্যত ছোড়া অর্ধপথেই রুখিয়া গেল। কণ্ঠস্বর অতি পরিচিত। গৌরী লণ্ঠনের আলোকে লোকটার ত্রাস বিস্ময় বিকৃত মুখের পানে চাহিল। মুখখানা যেন চেনা চেনা, কোথায় যেন তাহাকে দেখিয়াছে। তারপর সহসাই স্মৃতির দ্বার উদ্ঘটিত হইয়া গেল। গৌরীর হাতের ছোড়া মাটিতে পড়িয়া গেল। সে বিপুল আবেগে তাহাকে 2 হাতে আলিঙ্গন করিয়া ধরিয়া প্রায় চিৎকার করিয়া উঠিল, প্রহ্লাদ! রাত্রি শেষ হইয়া আসিতেছিল। কৃষ্ণার বিবাহ হইয়া গিয়াছে। কস্তুরী শ্রান্ত দেহে দ্বিতলে নিজের শয্যাকক্ষে প্রবেশ করিয়া ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিয়াছিল। ঘরে তৈলের বাতি জ্বলিতেছে। তাহার স্নিগ্ধ আলোকে কস্তুরী একবার চারিদিকে চাহিল। বহুমূল্য আভরণে সজ্জিত কক্ষ, মধ্যস্থলে একটি মখমলে মোড়া পালঙ্ক। নিঃশ্বাস ফেলিয়া কস্তুরী ভাবিল, আর কৃষ্ণা তাহার শয়নসঙ্গিনী হইবে না। ক্লান্তিতে শরীর ভরিয়া গিয়াছে, তবুও শয্যা আশ্রয় করিতে মন চাহিল না। কস্তুরী ধীরে ধীরে জানালার সম্মুখে গিয়া দাঁড়াইল। আজ কৃষ্ণার বিবাহের প্রত্যেকটি ঘটনা তাহার মনকে আন্দোলিত করিয়াছে। সে আন্দোলন এখনো থামে নাই। জানালার বাহিরে হৈমন্তী রাত্রির দেহ যেন ধীরে ধীরে হিম হইয়া আসিতেছে। উদ্যানে 2-4টা আলো দূরে দূরে জ্বলিতেছে। গাছের শাখা প্রশাখার ভেতর দিয়া একটা অপরিস্ফুষ্ট প্রভা অন্ধকারকে তরল করিয়া দিয়াছে। উদ্যানের পরেই দ্রুত বহমান কিস্তা। ক্লান্তি নাই, সুপ্তি নাই, অধীর আগ্রহে প্রপাতের মুখে ছুটিয়া চলিয়াছে। কস্তুরী কিস্তার পরপারে অগাধ অন্ধকারের মধ্যে দৃষ্টি প্রেরণ করিল। ওইখানে কোথাও এক তাঁবুর মধ্যে তিনি ঘুমাইতেছেন। কেন তিনি আসিলেন না একবারও? আসিলে কাজের খুব বেশি ক্ষতি হইত কি? আবার একটা নিঃশ্বাস ফেলিয়া কস্তুরী ঘরের দিকে ফিরিতেছিল। জানালার নিচে একটা শব্দ শুনিয়া চকিতে নিচের দিকে তাকাইল।
যেন চাপা গলায় কে কথা কহিল। নিচে অন্ধকার। মনে হইল একটা লোক সেইখানে দাঁড়াইয়া আছে। তাহার পাগড়ির জড়ির ওপর ক্ষণেকের জন্য আলো প্রতিফলিত হইল। রানীজি, কণ্ঠস্বর অতি নিম্ন, কিন্তু সম্বোধনটা স্পষ্ট কস্তুরীর কানে আসিল। সে গলা বাড়াইয়া বিস্মিত স্বরে বলিল, কে? নিচ হইতে উত্তর আসিল, আমি রুদ্ররূপ। রুদ্ররূপ? কস্তুরীর মনে পড়িল কৃষ্ণার মুখে শুনিয়াছে রুদ্ররূপ মহারাজের পার্শ্বচর। কি চাও? তাহার গলা একটু কাঁপিয়া গেল। পূর্ববৎ চাপা গলায় আওয়াজ আসিল, রানীজি, মহারাজ এসেছেন, ঘাটে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে একবার দেখা করতে চান। কস্তুরী জানালা হইতে একটু সরিয়া গিয়া দুই হাতে বুক চাপিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তিনি আসিয়াছেন, কিন্তু এই শেষ রাত্রে কেন? নির্জনে দেখা করিতে চান বলিয়াই কি আজ বিবাহ বাসরে আসেন নাই? সে আবার জানালা দিয়া মুখ বাড়াইল। পুনশ্চ স্বর শুনিতে পাইল, রানীজি, দোষ নেবেন না, মহারাজ আপনার সঙ্গে দেখা করেই চলে যাবেন। বড় জরুরি ব্যাপারে তাকে কালই চলে যেতে হবে, তাই একবার। কিছুক্ষণ নীরব। তারপর, আচ্ছা, আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। কস্তুরীর কথাগুলি শিউলি ফুলের মতো অন্ধকারে ঝরিয়া পড়িল। ঘরের মধ্যস্থলে দাঁড়াইয়া সে একবার ভাবিল, কাহাকেও কি সঙ্গে লইবে? কিন্তু কৃষ্ণা ছাড়া আর তো কাহাকেও সঙ্গে লওয়া যায় না, অথচ কৃষ্ণাকেও এখন ডাকা সম্ভব নয়। কিন্তু প্রয়োজন কি, সে একাই যাইবে। ওড়না গায়ে জড়াইয়া সে নিঃশব্দে দ্বার খুলিল। কেহ কোথাও নাই। বৃহৎ প্রাসাদের অপরাংশে সকলে তখনও আমোদে মগ্ন। যেই কয়জন দাসী রানীর পরিচর্যায় নিযুক্ত ছিল, রানী শয়নকক্ষে প্রবেশ করিবার পর তাহারাও চলিয়া গিয়াছে। লঘু পদে কস্তুরী নিচে নামিয়া গেল। সেই লোকটি জানালা নিচে অপেক্ষা করিতেছিল। একবার ভালো করিয়া তাহাকে দেখিয়া লইয়া আভূমি অবনত হইয়া অভিবাদন করিল। কস্তুরীও তাহার মুখ অস্পষ্ট দেখিতে পাইল। এই রুদ্ররূপ? সে রুদ্ররূপকে পূর্বে কখনো দেখে নাই। পুরুষ সসম্মানে কহিল, এইদিকে রানীজি, এইদিকে। তাহার অনুসরণ করিয়া কম্পবক্ষে কস্তুরী ঘাটের দিকে চলিল। রাত্রি শেষ হইয়া আসিতেছে। গৌরী আর প্রহ্লাদ মুখোমুখি বসিয়া, তাহাদের মধ্যস্থলে লণ্ঠন। গৌরী স্থিরভাবে বসিয়া আছে বটে, কিন্তু তাহার নিষ্কম্প দেহটা দেখিয়া মনে হইতেছে যেন একটা অনল স্তম্ভ নিধূম শিখায় জ্বলিতেছে। যে কোনো মুহূর্তেই বারুদের স্তূপের মতো প্রচণ্ড উন্মত্ততায় বিচ্ছুরিত হইয়া চারিদিকে দাবানল ছড়াইয়া দিবে। কস্তুরী? এই নরকের ক্লেদাক্ত সরীসৃপগুলা কস্তুরীকে বলপূর্বক হরণ করিয়া আনিবার অভিসন্ধি করিয়াছে। প্রহ্লাদের মুখে এই কথা শুনিবার পর ইহাদের গগনস্পর্শী ধৃষ্টতা গৌরীর মনটাকে ক্ষণকালের জন্য অসাড় করিয়া দিয়াছিল। প্রথমটা সে বিশ্বাস করিতে পারে নাই, কিন্তু সত্যই ইহা তো অসম্ভব নয়। উদিত মরিয়া হইয়া উঠিয়াছে। ভাইকে অন্ধকূপে আবদ্ধ করিয়া যে সিংহাসন গ্রাস করিবার চেষ্টা করে, তাহার অসাধ্য কি আছে? ঝিন্দে সিংহাসন পাইবার আশা হারাইয়া সে অবশেষে ঝড়োয়ার সিংহাসন দখল করিবার জন্য এই কূঢ় মতলব বাহির করিয়াছে। কস্তুরীকে বলপূর্বক বিবাহ করিবে। হিন্দুর বিবাহ একবার সম্পাদিত হইলে আর নড়চড় হয় না। তখন ঝড়োয়ার রাজ্যের ওপর উদিতের দাবি কে অস্বীকার করিবে? ফ্যাক্টম ভ্যালিড। কি নৃশংস স্বার্থপরতা, কি পৈশাচিক বুদ্ধি! এই ষড়যন্ত্রের ইঙ্গিত ময়ূরবাহন তাহাকে দিয়াছিল। প্রহ্লাদ কুণ্ঠিত স্বরে মৌনভঙ্গ করিল। ময়ূরবাহনের ফিরতে এখনো বোধ হয় দেরি আছে। ইতিমধ্যেই রাজাকে। গৌরী অগ্নিগর্ভ চোখ তুলিল, কথা কহিল না। প্রহ্লাদ দেখিল চোখের মধ্যে সর্বগ্রাসী একটি চিন্তায় প্রতিফলিত হইতেছে। রাজার স্থান সেইখানে নাই, বোধ করি জগতের আর কিছুরই স্থান নাই।
প্রহ্লাদ একটু নীরব থাকিয়া আবার বলিল, ওদিকে দুর্গের সামনে আপনার সিপাহীরা এতক্ষণ নিশ্চয়ই পৌঁছে গেছে। দুর্গের সিং দরজা খুলে দেবার চেষ্টা করলে হতো না? দুজন শাস্ত্রী পাহারায় আছে, আমি তাদের ভুলিয়ে ওইখান থেকে সরিয়ে দিতে পারি। আপনার লোকেরা একবার ঢুকে পড়লে। না না, ওসব পরে হবে। আবার দীর্ঘকাল উভয়েই নীরব। লণ্ঠনের আলোক শিখা কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। রাত্রি শেষে শীতল বাতাস জোরে বহিতে আরম্ভ করিয়াছে। সহসায় প্রহ্লাদ বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকিয়া দাঁড়াইয়া উঠিল। চাপা উত্তেজনায় বলিল, ওরা আসছে, দাঁড়ে শব্দ পেয়েছি। আপনি এখন আলোর কাছ থেকে সরে যান। যেমন যেমন ঠিক হয়েছে তেমনি করবেন। যথাসময়ে আমি সংকেত করব। গৌরীও চকিতে উঠিয়া দাঁড়াইল। ভূপতিত ছোড়াটা তাহার পায়ে ঠেকিল। সেটা ক্ষিপ্ত হস্তে তুলিয়া লইয়া সে সুরঙ্গের অভ্যন্তরের দিকে অন্ধকারে অন্তর্হিত হইয়া গেল। প্রহ্লাদ লণ্ঠন লইয়া গুপ্তঘরের মুখোশের কাছে দাঁড়াইল। দ্বারের মৃদু ছপছপ শব্দ, তারপর ময়ূরবাহনের হাসি শোনা গেল। নৌকার মুখ আসিয়া দ্বারের নিচে ঠেকিল। প্রহ্লাদ, দড়িটা ধরো। ময়ূরবাহন লাফাইয়া প্রহ্লাদের পাশে দাঁড়াইল। নৌকার দিকে ফিরিয়া বলিল, এইবার রানীজিকে তুলে দাও। হুঁশিয়া স্বরূপ দাস, সব শুধু জলে পড়ে যেও না। আস্তে রানীজি, চঞ্চল হবেন না, কোনো ভয় নেই। আমরা আপনার অনুগত ভৃত্য। ওড়না দিয়া মুখ ও সর্বাঙ্গ দড়ির মতো করিয়া বাঁধা একটি বিদ্রোহী নারী মূর্তি ধরাধরি করিয়া নৌকো হইতে নামানো হইল। প্রহ্লাদ ও ময়ূরবাহন দেহটিকে সুরঙ্গের মধ্যে আনিয়া এক পাশে শোয়াইয়া দিল। তারপর ময়ূরবাহন জলের দিকে ফিরিয়া বলিল, স্বরূপ দাস, এবার তোমরা নৌকো থেকে নেমে এসো, ডিঙি ভেতরে তুলতে হবে। স্বরূপ দাস নৌকো হইতে কাতর স্বরে বলিল, দাঁত দুটো জলে পড়ে গিয়ে কোথায় ভেসে গেছে, খুঁজে পাচ্ছি না। ময়ূরবাহন হাসিয়া উঠিয়া বলিল, সে যাক, আপাতত আর দাঁড়ের কোনো দরকার নেই। প্রহ্লাদ, তুমি আর আমি এবার রানীজিকে। তাহার কথা শেষ হইতে পারিল না। আকস্মাৎ পূর্ব নিরূপিত সমস্ত সংকল্প উপেক্ষা করিয়া, প্রহ্লাদের সংকেতের অপেক্ষা না করিয়াই দুরন্ত ঝড়ের মতো গৌরী অন্ধকারের ভেতর হইতে তাহাদের মাঝখানে আসিয়া পড়িল। কস্তুরীর ঠিক পাশে প্রহ্লাদ দাঁড়াইয়াছিল। গৌরীর প্রথম ধাক্কাটা তাহাকে গিয়া লাগিল। প্রহ্লাদ টাউরি খাইয়া ময়ূরবাহনের গায়ে পড়িল। ময়ূরবাহন আচমকা ঠেলা খাইয়া ঘুরপাক খাইতে খাইতে লণ্ঠনটা ডিঙাইয়া জলের কিনারা পর্যন্ত গিয়া কোনো মতে নিজেকে সামলাইয়া লইল। তারপর ক্রুব্ধ বিস্ময়ে ফিরিয়াই নিমেষ মধ্যেই যেন পাথরে পরিণত হইয়া গেল। দৃশ্যটা নাটকীয়ই বটে। মেঝের ওপর পীতাভ লণ্ঠন জ্বলিতেছে। তাহার অনতি দূরে প্রহ্লাদ ভূমি হইতে উঠিবার উদ্যোগ করিয়া নতজানু অবস্থাতেই ময়ূরবাহনের দিকে নিষ্পলক তাকাইয়া আছে। আর তাহার পশ্চাতে ভুলুণ্ঠিত নারী দেহের দুই দিকে পা রাখিয়া একটা নগ্নকায় দৈত্য দাঁড়াইয়া আছে। তাহার দুই চোখে জ্বলন্ত অঙ্গার, হাতে একটা ঝকঝকে বাঁকা ছোড়া। ময়ূরবাহনের চক্ষু ক্রমশই কুঞ্চিত হইয়া আলোকের দুইটি বিন্দুতে পরিণত হইল। তারপর সে হাসিয়া উঠিল। কোমর হইতে বিদ্যুৎ বেগে অসি বাহির হইয়া আসিল। আরে বাঙালি নটুয়া, তুই এইখানে? ময়ূরবাহনের হাসিতে পৈশাচিক উল্লাস ফুটিয়া উঠিল। সে তরবারি হস্তে এক পদ অগ্রসর হইল। বাঘের গুহায় গলা বাড়িয়েছিস? হা বাঙালি নটুয়া, আজ তোকে কে রক্ষা করবে? প্রহ্লাদ ভয়ার্ত চোখে তাহার দীর্ঘ তরবারির দিকে চাহিয়া রহিল। গৌরীর হাতে কেবল ছোড়া, আর অন্য অস্ত্র নাই। পেছন হইতে স্বরূপ দাসের করুণ স্বর আসিল, দড়ি ছেড়ে দিলেন কেন? নৌকো যে ভেসে যাচ্ছে। কেহ কোনোই কর্ণপাত করিল না। ময়ূরবাহন গৌরীর দিকে আরেক পদ অগ্রসর হইল। প্রহ্লাদ সহসা নতজানু অবস্থা হইতে লাফাইয়া উঠিয়া বিকৃত স্বরে চিৎকার করিয়া উঠিল, মহারাজ পালান! ময়ূরবাহনের সাপের মতো চোখ প্রহ্লাদের দিকে ফিরিল। তুই বেইমানি করেছিস, তোকেই আগে শেষ করছি।
প্রহ্লাদ তখনও ময়ূরবাহনের তরবারির নাগালের মধ্যে ছিল না। ময়ূরবাহন আরেক পা আগে আসিয়া তরবারি তুলিল। প্রহ্লাদের কানের পাশ দিয়া সাঁই করিয়া একটা শব্দ হইল। একটা আলোর রেখা যেন তাহার পেছন হইতে ছুটিয়া গিয়া ময়ূরবাহনের পঞ্জরের নিচে গাঁথিয়া গেল। ডান হাতে উত্থিত তরবারি ময়ূরবাহন নিশ্চলভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তাহার অধরের রক্তিম হাসি ধীরে ধীরে ফ্যাকাশে হইয়া গেল। তারপর উত্থিত তরবারিটা ঝনঝন শব্দে পাথরের মেঝেতে পড়িয়া গেল। ময়ূরবাহন কিন্তু পড়িল না। একটা অর্ধচন্দাকৃত পাক খাইয়া সে নিজেকে খাড়া করিয়া রাখিল। আমূলভীত ছোড়ার মুঠ ধরিয়া সেটাকে নিজের দেহ হইতে টানিয়া বাহির করিবার নিষ্ফল চেষ্টা করিল। তাহার মুখ বুকের উপর নত হইয়া পড়িল। চোখে কাচের মতো একটা দৃষ্টিহীন স্বচ্ছতার আবরণ পড়িয়া গেল। খলিত পদে গুচ্ছধারের কিনারা পর্যন্ত গিয়া যেন অসীম বলে সে নিজেকে রক্ষা করিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। মাতালের মতো দুইবার ঠেলিয়া হঠাৎ কাত হইয়া জলের মধ্যে পড়িয়া গেল। প্রহ্লাদ এতক্ষণ জ্বরের মতো অনড় হইয়া দাঁড়াইয়াছিল, এখন সচেতন হইয়া ব্যাঘ্র বিস্ফোরিত নেত্রে গৌরীর পানে তাকাইল। গৌরী তেমনই দাঁড়াইয়া আছে, শুধু তাহার হাতে ছোরা নাই। প্রহ্লাদ ছুটিয়া জলের কিনারায় গিয়া উঁকি মারিল। ময়ূরবাহনের দেহ সেইখানে নাই, হয়তোবা ডুবিয়া গিয়াছে। দাঁড়হীন নৌকো দুইজনে আরোহী লইয়া কোথায় যেন ভাসিয়া গিয়াছে। স্থূলকায় স্টেশন মাস্টার স্বরূপ দাস সাঁতার জানে না, অন্য লোকটাও। প্রহ্লাদ, আলো নাও, পথ দেখিয়ে ভেতরে নিয়ে চলো। প্রহ্লাদ ফিরিয়া দেখিল গৌরী কস্তুরীকে দুই হাতে বুকের কাছে তুলিয়া লইয়াছে। রাত্রি শেষ হইতে আর বিলম্ব নাই। দুর্গের উপরিভাগে একটি কক্ষ, বোধহয় অস্ত্রাগার। চারিদিকের দেওয়ালে সেইকালের প্রাচীন অস্ত্র, ঢাল, তলোয়ার, বল্লম ইত্যাদি সজ্জিত রহিয়াছে। এতদ্দিত ঘরটি নিরাভরণ। এই ঘরের দ্বারের কাছে সেই লণ্ঠন আলো বিকীর্ণ করিতেছে, আর ঘরের মধ্যস্থলে গৌরী ও কস্তুরী দাঁড়াইয়া আছে। আলোর পিতাপ অস্পষ্টতায় দুইজনকে পৃথকভাবে দেখা যাইতেছে না। কস্তুরীর দুই বাহু গৌরীর কণ্ঠে দৃঢ়বদ্ধ, মুখখানি ক্লান্ত মুদিত কুমুদের মতো তাহার নগ্ন বক্ষে নামিয়ার পড়িয়াছে। গৌরীর বাহুও এমনভাবে কস্তুরীকে বেষ্টন করিয়া আছে যেন সেই বন্ধন ইহজীবনে আর খুলিবে না। দুজনেই নীরব। কেবল গৌরী মাঝে মাঝে অস্পষ্ট ক্ষুধিত স্বরে বলিতেছে, কস্তুরী, কস্তুরী, কস্তুরী। কস্তুরী কোনো সাড়া দিতেছে না। সে কি মূর্ছিতা, অথবা নিজের দুরোপকাহ অনুভূতির অতলে ডুবিয়া গিয়াছে? রানী। গৌরী তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া ডাকিল। এইবার কস্তুরী চোখ খুলিল। ধীরে ধীরে গৌরীর মুখের কাছে মুখ তুলিয়া ধরা ধরা অস্পষ্ট স্বরে বলিল, রাজা। গৌরী মর্মছেড়া হাসি হাসিল। রাজা নয়। সব তো বলেছি কস্তুরী, আমি নগণ্য বিদেশী। এবার ছেড়ে দাও, কর্তব্য শেষ করে চলে যাই। কস্তুরীর হাত দুইটি ক্রমশই শিথিল হইয়া গৌরীর কণ্ঠ হইতে খসিয়া পড়িল। সে একটু সরিয়া দাঁড়াইল, কিন্তু তেমনি ধীরে অচঞ্চল স্বরে বলিল, চলে যাবে? তাছাড়া তো পথ নেই কস্তুরী, তুমি ঝিন্দের বাগদত্তা রানী। বেশ, যাও, আমারও কিস্তা আছে। না না, ও কথা নয় কস্তুরী, আমি মরি ক্ষতি নেই, কিন্তু তুমি। আমি ঝিন্দের রানী হবার জন্য বেঁচে থাকব? অতি ক্ষীণ হাসি কস্তুরীর অধর প্রান্তে দেখা দিয়াই মিলিয়া গেল। তুমি যাও, তোমার কর্তব্য করো গিয়ে। আমার কর্তব্য আমি জানি। কস্তুরী, ভালোবাসার কাছে আমাদের প্রাণ তুচ্ছ, সে আমি জানি, কিন্তু ইচ্ছে করে মরবে কেন? যদি বেঁচে থাকি, দূর থেকে দুইজনে দুইজনকে ভালোবাসবো, হলেই বা তুমি ঝিন্দের রানী। তোমার ভালোবাসা তো চিরদিন আমারই থাকবে। রাজা, তোমাকে যদি না পাই, আমার কিস্তা আছে। এই অচঞ্চল উত্তাপহীন দৃঢ়তার সম্মুখে গৌরীর সমস্ত যুক্তি ভাসিয়া গেল।
সে যে মিথ্যা যুক্তি দিয়া নিজেকেই ঠকাইবার চেষ্টা করিতেছে তাহাও সে বুঝিতে পারিল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, বেশ, তাই ভালো, আমি চললাম। রাত শেষ হয়ে গেছে, তুমি এখানেই থাকো। যদি রাজাকে উদ্ধার করেও বেঁচে থাকি তোমার কাছে ঠিক ফিরে আসব, আর যদি না ফিরি তখন যা ইচ্ছে করো। কস্তুরী দুই বাহু বাড়াইয়া গৌরীর মুখের পানে চাহিল। আয়ত চোখ দুইটিতে ভালোবাসা টলটল করিতেছে। লজ্জা নাই, নিজের মনের নিবিড়তম বাসনা গোপন করিয়া তিলমাত্র খর্ব করিবার চেষ্টা নাই। যে মৃত্যুর কিনারায় আসিয়া দাঁড়াইয়াছে সে লজ্জা করিবে কাহাকে? দুঃসহ যন্ত্রণার আর্তস্বর গৌরীর কণ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। দুরন্ত আবেগে কস্তুরীর দেহ নিজ বাহু মধ্যে একবার নিষ্পেষিত করিয়া সে ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। প্রহ্লাদ, একটা অস্ত্র আমাকে দাও। প্রহ্লাদ তলোয়ার দিল। সেটা হাতে লইয়া গৌরী হঠাৎ হাসিল, বলিল, চলো এইবার উদিতের সঙ্গে দেখা করি। বাঙালি কুত্তার ওপর তার বড় রাগ। প্রহ্লাদ, এই তলোয়ার দিয়ে ঝিন্দের সমস্ত মানুষকে হত্যা করা যায় না? তুমি, আমি, উদিত, ধনঞ্জয়, রুদ্ররূপ, শত্রু, মিত্র, কেউই বেঁচে থাকবে না। প্রহ্লাদ ভেতরের ব্যাপার বুঝিতে আরম্ভ করিয়াছিল, চুপ করিয়া রহিল। গৌরী বলিল, রাজার কোদঘরের পথ দেখিয়ে নিয়ে চলো। লণ্ঠন হাতে প্রহ্লাদ আগে আগে চলিল। কয়েক প্রস্থ অপরিসর সিঁড়ি নামিয়া তাহারা অবশেষে এক গোলক ধাঁধার মতো স্থানে উপস্থিত হইল। সুড়ঙ্গের মতো একটা বদ্ধ সংকীর্ণ গলি বাঁকা হইয়া কোথায় যেন চলিয়া গিয়াছে। তাহার একপাশে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার দরজা। গৌরী বুঝিল এগুলি দুর্গের প্রাচীন কারাকক্ষ। ইহাদের গবাক্ষ বাহির হইতে দেখা যায়। এই গলির একটা বাঁকের মুখে এক বন্ধ দরজার সম্মুখে প্রহ্লাদ দাঁড়াইল। গৌরীকে একটা চোখের ইঙ্গিতে জানাইয়া আস্তে আস্তে কবাটে টোকা মারিল। ভেতর হইতে শব্দ আসিল, কে? আমি প্রহ্লাদ, দরজা খুলুন, ময়ূরবাহন ফিরেছেন। দরজার জিঞ্জির খোলবার শব্দ হইল। গৌরী প্রহ্লাদের কানে কানে বলিল, তুমি যাও, দুর্গের সিংহ দরজা খোলার ব্যবস্থা করো। প্রহ্লাদ আলো লইয়া দ্রুত অদৃশ্য হইয়া গেল। উদিত দরজা খুলিয়া দেখিল গলিতে অন্ধকার। কক্ষের ভেতরে ক্ষীণ আলোকে তাহার চেহারা রেখা দেখা গেল। দরজার উপর দাঁড়াইয়া উদিত বলিল, প্রহ্লাদ, এ কি, আলো আননি কেন? ময়ূরবাহন ফিরেছে? রানীকে এনেছে? সে দরজার বাহিরে আসিয়া দাঁড়াইল। প্রহ্লাদ, তুমি কোথায়? রানীকে এনেছে ময়ূরবাহন? তাহার কণ্ঠস্বরে একটা জঘন্য লুব্ধতা প্রকাশ পাইল। গৌরী তাহার দুই হাত দূরে দাঁড়াইয়াছিল। দাঁতে দাঁত চাপিয়া তলোয়ারখানা উদিতের বুকের মধ্যে প্রবেশ করাইয়া দিল। উদিতের কণ্ঠ হইতে একটা বিস্ময়সূচক শব্দ বাহির হইল। তারপর আর সে কথা কহিল না। নিঃশব্দে দরজার সম্মুখে পড়িয়া গেল। গৌরী তাহার মৃতদেহ লঙ্ঘন করিয়া কক্ষে প্রবেশ করিল। শঙ্কর সিং মলিন শয্যায় উঠিয়া বসিয়াছিল। ধীরে ধীরে দাঁড়াইল। মোমবাতির আলোয় দুইজনে পরস্পর মুখের পানে চাহিল। শঙ্কর সিংয়ের দেহটাও উদিতের দেহের মতোই নশ্বর, শুধু তলোয়ারের একটা আঘাতের বাস্তা। তারপর অদ্ভুত হাসিয়া গৌরী বলিল, শঙ্কর সিং, তোমাকে উদ্ধার করতে এসেছি। রাত্রি আর নাই। পূর্বাকাশে উষা ঝলমল করিতেছে। দুর্গপ্রাকারের পাশে দাঁড়াইয়া দুই শঙ্কর সিং অরুণায়মান তিস্তার পানে তাকাইয়া আছে। প্রাকারের কোলে কোলে তখনও রাত্রির নষ্টাবশেষ অন্ধকার জমা হইয়া আছে। পাশাপাশি দুই শঙ্কর সিং চেহারা ও বেশভূষায় কোনো প্রভেদ নাই। দুজনেই বক্ষ বাহুবদ্ধ করিয়া চিন্তা করিতেছে। একজন ভাবিতেছে, ফুরাইয়া আসিল আমার ঝিন্দের খেলা, ওই দুর্গের দ্বার খুলিল, ধনঞ্জয় আসিতেছে, আর দেরি নাই। আরেকজন ভাবিতেছে, কি ভাবিতেছে সে নিজেও জানে না,
বোধ করি সুসংলগ্ন চিন্তা করিবার শক্তিও তাহার মধ্যে নাই। প্রাকারকোণের অন্ধকারে কি একটা নড়িল, কেহই লক্ষ্য করিল না। উভয়ের দৃষ্টি দূরবিন্যস্ত। ধনঞ্জয় ও রুদ্ররূপ দুর্গে প্রবেশ করিয়াছে। পাথরের অঙ্গনে তাহাদের জুতার কঠিন শব্দ শোনা যাইতেছে। প্রহ্লাদের গলার আওয়াজ ভাসিয়া আসিল। সে পদ নির্দেশ করিয়া লইয়া আসিতেছে। আবার অন্ধকার প্রাকারের ছায়ায় কি যেন নড়িল। দুই শঙ্কর সিং নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে। পেছনে অস্পষ্ট শব্দ শুনিয়া দুজনেই ফিরিল। একটি নারী মূর্তি তাহাদের অদূরে আসিয়া দাঁড়াইয়াছে। কস্তুরী। দুই শঙ্কর সিং তেমনি দাঁড়াইয়া রহিল। সহসাই পাংশু নারী মূর্তি অস্ফুষ্ট চিৎকার করিয়া তাহাদের কি যেন বলিতে চাহিল, কিন্তু বলিবার পূর্বেই প্রাকারের ছায়াশ্রয় হইতে একটি মূর্তি বাহির হইয়া আসিল। মূর্তিটা টলিতেছে, সর্বাঙ্গ দিয়া জল ঝরিয়া পড়িতেছে, হাতে একখানা ছোরা। ছোরা একজন শঙ্কর সিংয়ের বুকে বিঁধিল। আমূল বিধিয়া গেল। শুধু সোনার কাজ করা মুঠ উষা আলোকে ঝিকমিক করিতে লাগিল। নিয়তির করাঙ্ক চিহ্নিত ছোরা। এতদিনে বুঝি তাহার কাজ শেষ হইল। আততায়ী ও আহত একসঙ্গে পড়িয়া গেল। শঙ্কর সিং নিশ্চল। মরণ আহত ময়ূরবাহনের শেষ নিঃশ্বাস বায়ুর সঙ্গে একটা অস্ফুষ্ট হাসির শব্দ বাহির হইয়া আসিল। বিজয়ী বেপরোয়া বিদ্রোহী ময়ূরবাহন। ধনঞ্জয় ও রুদ্ররূপ মুক্ত তরবারি হস্তে প্রবেশ করিল। একজন শঙ্কর সিং তখনও স্থাণুর মতো দাঁড়াইয়া আছে, আর তাহার অদূরে একটি পাংশু নারীমূর্তি ধীরে ধীরে সংজ্ঞা হারাইয়া মাটিতে লুটাইয়া পড়িবার উপক্রম করিতেছে। ধনঞ্জয় ক্ষিপ্ত দৃষ্টিতে একবার সমস্ত দৃশ্যটা দেখিয়া লইলেন। তারপর কর্কশ কণ্ঠে হুকুম দিলেন, রুদ্ররূপ, এখানে আর কাউকে আসতে দিও না। জিন রাজপ্রাসাদের সদর ও অন্দরের মধ্যবর্তী বিশাল কক্ষটির কেন্দ্রস্থলে আবলুসে টেবিলের সম্মুখে বসিয়া ঝিন্দের রাজা শঙ্কর সিং পত্র লিখিতেছিলেন। চারিদিকের খোলা জানালার বাহিরে রৌদ্র প্রফুল্ল প্রভাত। কয়েকদিন আগেও প্রবল ঝড় বৃষ্টি হইয়া গিয়া আকাশ পালিশ করা ইস্পাতের মতো ঝকঝক করিতেছে। কোথাও এতটুকু মলিনতার চিহ্ন নাই। শঙ্কর সিং পত্র লিখিতেছেন বটে, কিন্তু নিবিষ্ট মনে পত্র শেষ করিবার অবকাশ পাইতেছেন না। ঘরের দ্বারে রুদ্ররূপ পাহারায় আছে এবং প্রাসাদের সদরে স্বয়ং ধনঞ্জয় বাঘের মতো থাবা পাতিয়া বসিয়া আছেন। তবুও রাজদর্শন প্রার্থী সম্ভ্রান্ত জনগণের স্রোত ঠেকাইয়া রাখা যাইতেছে না। ডাক্তার গঙ্গানাথের দোহাই পর্যন্ত কেহই মানিতেছেন না। শক্তিগড় দুর্গে রাজার প্রতি হিংসুক উদিতের আক্রমণ ও রাজার অসাধারণ বাহুবলে উদিত, ময়ূরবাহন প্রভৃতির মৃত্যুর কথা রাষ্ট্র হইয়া গিয়াছে। উদিত যে রাজাকে দুর্গে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া বিশ্বাসঘাতকতা পূর্বক তাহাকে হত্যা করিবার চেষ্টা করিয়াছিল, এ কথা কাহারও অবদিত নাই। মন্ত্রী বজ্রপাণি ভার্গব ও সর্দার ধনঞ্জয় এই শোচনীয় ভাতৃবিরোধের কাহিনী গোপন করিতে চাহিয়াছিলেন, কিন্তু তাহাদের চেষ্টা ব্যর্থ হইয়াছে। সত্য কথা চাপিয়া রাখা যায় না, প্রকাশ হইয়াই পড়িবে। তাই গত কয়েকদিন ধরিয়া দেশের গণ্যমান্য ব্যক্তিগণ ক্রমাগত রাজাকে অভিনন্দন জানাইয়া যাইতেছেন। তাহাদের শুভাগমনের ফাঁকে ফাঁকে পত্র লিখন চলিতেছে। যার হাতে চিঠি পাঠাইলাম তার নাম প্রহ্লাদ চন্দ্র দত্ত। সে বাঙালি। যদিও তার ভাষা শুনলে সেই বিষয়ে সন্দেহ জন্মাতে পারে, কিন্তু ভাষা যাই হোক, প্রহ্লাদ খাঁটি বাঙালি। গত কয়েকদিন ধরে আমি কেবলই ভাবছি, প্রহ্লাদ যদি বাঙালি না হতো। অনেকে বলতে শুনেছি, বাঙালির ভাইয়ে ভাই মিল নেই, যেখানে দুটি বাঙালি সেখানেই ঝগড়া। মিথ্যে কথা। বিদেশে বাঙালির মতো বাঙালির বন্ধু আর নেই। যদি সন্দেহ হয়, প্রহ্লাদকে স্মরণ করো। রুদ্ররূপ দ্বারের পর্দা ফাঁক করিয়া জানাইল, ঝোড়ো আর বিজয়লালকে সঙ্গে লইয়া ধনঞ্জয় আসিতেছেন। শঙ্কর সিং অসমাপ্ত পত্র সরাইয়া রাখিলেন। বিজয়লাল মিলিটারি স্যালুট করিয়া একখানি পত্র রাজার হাতে দিল। ঝড়োয়ার মন্ত্রিমণ্ডলের পক্ষ হইতে রাজকীয় লেফাফা দুরস্ত পত্র। দেওয়ান লিখিয়াছেন। অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হইয়াছে।
পত্রে চোখ বুলাইয়া শঙ্কর সিং বিজয়লালের দিকে দৃষ্টি তুলিলেন। গম্ভীর মুখে জিজ্ঞাসা করিলেন, রানী কস্তুরীবাই ভালো আছেন? আছেন মহারাজ। মহারাজের গম্ভীর মুখের এক কোণে একটু হাসি দেখা দিল। আর কৃষ্ণাবাই, তিনি ভালো আছেন? বিজয়লাল অবিচলিত মুখে কেবল একটা মাথা ঝুঁকাইল। রাজা ধনঞ্জয়ের দিকে ফিরিয়া বলিলেন, সর্দার, সুবাদার বিজয়লালকে আমি আমার খাস পার্শ্বজন নিযুক্ত করতে চাই। এই বিষয়ে ঝড়োয়ার দরবারের সঙ্গে যে লেখাপড়া করা দরকার তা আজই যেন করা হয়। জো হুকুম মহারাজ। রাজা মস্তকের একটি সংকেতে উভয়কে বিদায় দিলেন। তোমার পায়ে পড়ি অচলা বৌদি, আর দেরি করো না। যত শিগগির পারো তাকে নিয়ে চলে এসো। তোমাদের জন্য যে কি ভয়ঙ্কর মন কেমন করছে তা বলতে পারি না। যদি সম্ভব হতো আমি ছুটতে গিয়ে তোমাদের কাছে পড়তাম, কিন্তু এই রাজ্য ছেড়ে বার হবার উপায় নেই। হয়তো ইহ জীবনে আর ছাড়াই পাব না। আমি তো ঝিন্দের রাজা নই, আমি ঝিন্দের বন্দী। রুদ্ররূপের ফ্যাকাশে মুখ ক্ষণকালের জন্য পর্দার ফাঁকে দেখা গেল। ত্রিবিক্রম সিং আসছেন। কিছুক্ষণ ত্রিবিক্রমের সঙ্গে অভিনন্দনের অভিনয় চলল। তারপর শঙ্কর সিং সহসা গম্ভীর হইয়া বলিলেন, ত্রিবিক্রম সিং, আমি আপনার মেয়ে চম্পাদের জন্য পাত্র স্থির করিয়াছি। ত্রিবিক্রম ঈষৎ চমকিত হইয়া মামুলি ধন্যবাদ জ্ঞাপন করিলেন। তারপর দুইবার কাশিয়া পাত্রের নামধাম জানিতে চাহিলেন। শঙ্কর সিং কহিলেন, ভারী সৎপাত্র, আমার দেহরক্ষী রুদ্ররূপ। চম্পাও তাকে পছন্দ করে। ত্রিবিক্রম মনে মনে অতিশয় বিব্রত হইয়া উঠিয়াছেন। তার মুখ দেখিয়াই বুঝা গেল। তিনি গলার মধ্যে নানা প্রকার শব্দ করিতে লাগিলেন। শঙ্কর সিং যেন লক্ষ্যই করে নাই, এমনইভাবে বলিলেন, ময়ূরবাহন মরেছে, তার কোনো ওয়ারিশ নেই। আমি স্থির করেছি ময়ূরবাহনের জায়গীর রুদ্ররূপকে বকশিস দেব। ত্রিবিক্রমের মুখের মেঘ কাটিয়া গেল। তিনি সবিনয়ে রাজার স্তুতিবাচন করিয়া জানাইলেন যে রাজার অভিরুচির বিরুদ্ধে তাহার কোনো কথাই বলিবার ছিল না এবং কোনো কালেই তা থাকিতে পারে না। আরও কিছুক্ষণ সদালাপের পর তিনি বিদায় লইলেন। রাজকার্যে ভয়ানক ব্যস্ত আছি, ঘটকালি করছি। এইমাত্র একটি মেয়ের বিয়ে ঠিক করে ফেললাম। পাত্র ও পাত্রী পরস্পরকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু মেয়ের বাপ বেঁকে বসেছিল। সে যাই হোক, অনেক কষ্টে তাকে রাজি করেছি। প্রণয় যুগলের মিলনে আর কোনো বাধা নেই। বৌদি, বাড়ি ছেড়ে আসবার সময় তোমাকে বলেছিলাম, মনে আছে, যে তুমি যা চাও, অর্থাৎ বউ, তাই এবার একটা ধরে নিয়ে আসব। একটা বউ জোগাড় হয়েছে। আমাদের বংশে বেমানান হবে না, তোমারও বোধহয় পছন্দ হবে। কিন্তু তুমি তাকে বরণ করে ঘরে না তুললে যে কিছুই হবে না বৌদি। তুমি এসো, শীঘ্র এসো। তোমরা না এলে কিছুই ভালো লাগছে না। তার নাম কস্তুরী। নামটি ভালো নয়? মানুষটিকে বোধহয় আরও ভালো লাগবে। সে একটা দেশের রাজকন্যা। কিন্তু আগের থাকতে কিছুই বলবো না। যদি চিঠিতেই কৌতূহল মিটে যায় তাহলে হয়তো তুমি আর আসবে না। এতলা না দিয়েই চম্পা প্রবেশ করিল। রাজা মুখ তুলিয়া চাহিলেন। কি চম্পা দে? চম্পা রাজার পাশে দাঁড়াইয়া অনুযোগের স্বরে বলিল, আজকাল কিছু না খেয়ে দরবার করতে চলে আসছেন। আপনাকে নিয়ে আমি কি করি বলুন তো? খাওয়া হয়নি? তাই তো, ভুলে গিয়েছিলাম। আপনি ভুলে যান, কিন্তু আমাকে যে ছটফট করে বেড়াতে হয়। রুদ্ররূপেরও কি একটু আক্কেল নেই? মনে করিয়ে দিতে পারে না? হ্যাঁ, ভালো কথা। চম্পা, তোমার বাবা এসেছিলেন। রুদ্ররূপকে তুমি বিয়ে করতে চাও শুনে তিনি খুব খুশি হয়ে মত দিয়ে গেছেন। চম্পার মুখ রাঙা হইয়া উঠিল। সে ঘাড় বাঁকাইয়া কি একটা কথা বলিতে যাইতেছিল। থামিয়া গিয়া হাত নাড়িয়া যেন কথাটাকে দূরে সরাইয়া দিয়া বলিল, ওইসব বাজে কথা শুনবার আমার সময় নেই। আপনার জন্য কি নিয়ে আসবো বলুন? 2টো আনারসের মোরব্বা আর 1 পাত্র গরম শরবত। রাজা চিঠিতে মনোনিবেশ করিয়া বলিলেন, দরকার নেই।
চম্পা বলিল, তাহলে এক বাটি গরম দুধ। বিরক্ত করো না চম্পা, আমি এখন একটা ভারী জরুরি চিঠি লিখছি। কিন্তু কিছু খাওয়া তো দরকার। একেবারে। রাজা হাঁকিলেন। রুদ্ররূপ। রুদ্ররূপ শঙ্কিত মুখে প্রবেশ করিল। চম্পার প্রতি কঠোর দৃষ্টিপাত করিয়া রাজা হুকুম করিলেন, তুমি চম্পা দেওয়ার হাত ধরো। রুদ্ররূপ কিছুক্ষণ হতভম্ব হইয়া রহিল, তারপর ফাঁসির আসামির মতো মুখের ভাব করিয়া চম্পার একটি হাত ধরিল। রাজা বলিলেন, বেশ শক্ত করে ধরেছ? আচ্ছা, এবার ওকে নিয়ে যাও। ক্ষীণকণ্ঠে রুদ্ররূপ বলিল, কোথায় নিয়ে যাব? তোমার বাড়িতে। না না, এখন থাক, সেটা বিয়ের পরে হবে। আপাতত তুমি ওকে মহালে নিয়ে যাও, সেখানে ওকে আটকে রাখবে। যতক্ষণ তোমার কথা না শোনে ওর হাত ছাড়বে না। যাও। কড়া হুকুম দিয়া রাজা পুনরায় চিঠিতে মন দিলেন। চম্পা ও রুদ্ররূপ আরক্ত মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর আর চোখে পরস্পরের পানে চাহিল। দুজনেরই ঠোঁটের কুলে কুলে হাসি ভরিয়া উঠিল। রাজা তখন চিঠিতে নিমগ্ন হইয়া গিয়াছেন। পা টিপিয়া টিপিয়া উভয়ে দ্বারের দিকে চলিল। পর্দার ওপারে গিয়াই চম্পা সজোরে হাত ছাড়াইয়া লইল। তারপর রুদ্ররূপের বুকে একটা আচমকা কিল মারিয়া হাসিতে হাসিতে ছুটিয়া পালাইল। ঝিন্দের মহারাজ শঙ্কর সিং বিদেশিদের খুব খাতির করেন। তোমরা এলে রাজপ্রাসাদেই অতিথি সংকারের ব্যবস্থা হবে। আর তাছাড়া রাজকীয় প্রকাণ্ড জাদুঘরের ভার নেবার জন্য একজন পণ্ডিত লোকের দরকার। দাদা ছাড়া আর তো যোগ্য লোক দেখি না। এত কথা লিখবার আছে যে কিছুই লেখা হচ্ছে না। তোমরা কবে আসবে? দাদাকে বলো, তার দেওয়া ছোড়াটা কিস্তার জলে ভেসে গেছে। ছোড়ার ন্যায্য অধিকারী সেটা বুকে করে নিয়ে গেছে। দুঃখ করবার কিছু নেই। ভালো কথা, গৌরীশঙ্কর রায় নামক একজন বাঙালি যুবক ঝিন্দে বেড়াতে এসেছিল। সম্প্রতি তার মৃত্যু হয়েছে। কবে আসবে? প্রণাম নিও। ইতি দেবপাদ শ্রীমন মহারাজ শঙ্কর সিং। আমরা শুনছিলাম ঝিন্দের বন্দি উপন্যাসের অন্তিম পর্বটি। খুব তাড়াতাড়ি আসছি আরেকটি নতুন উপস্থাপনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।